নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যদি কারোর মন আজ একটু ভারী থাকে, তাহলে আমার কথা শুনতে শুনতে নিজেকে একটু সময় দিন, ঠিক আছে? আমি আজ আপনাদের একটা গল্প শোনাব। আমার নাম রূপা। এই গল্পটা আমার জীবনের কথা। আমি নিজের মুখেই বলছি, কারণ কিছু ব্যথা অন্য কারোর ভাষায় ঠিক ধরা পড়ে না। আমাদের গ্রামটা নদীর ধারে। ভোরে কুয়াশা নামে, বিকেলে ধানের গন্ধ ভেসে আসে, আর সন্ধ্যায় বাঁশঝাড়ের ছায়া লম্বা হয়ে পড়ে। ছোটবেলায় আমি ভাবতাম জীবন বুঝি এভাবেই শান্ত থাকবে। সকালে হাড়ি চড়ে, দুপুরে স্কুল, বিকেলে খাল পাড়ে হাঁটা, রাতে মায়ের পাশে ঘুম। কিন্তু আমার জীবনে একটা নাম ছিল, যে নামটা শুনলেই বুকের ভেতর কেমন করে উঠত। তার নাম আরিফ। আরিফ আমাদের গ্রামে থাকে না, সে থাকে শহরে। ওদের আসল বাড়ি অবশ্য গ্রামেই, ওর বাবা মায়ের ভিটে এইখানেই। কিন্তু চাকরির সুবাদে ওরা শহরে থাকে। শুধু ঈদের সময় কিংবা খুব জরুরি কোনো ছুটিতে আরিফরা গ্রামে আসে। ওরা এলেই গ্রামের বাতাসটা একটু বদলে যেত। মনে হতো শহরের আলো এসে পড়েছে আমাদের কাঁচা রাস্তায়। আমি যখন খুব ছোট তখনও আরিফকে দেখেছি। সে আমার চেয়ে কয়েক বছরের বড়। ঈদের নামাজ শেষে সবাই যখন কোলাকুলি করত, আমি আড়াল থেকে ওকে তাকিয়ে দেখতাম। সেই বয়সেই আমার ভেতরে একটা ভয় ভয় ভালো লাগা জন্মেছিল, যেটা কাউকে বলার মতো না, আবার লুকোনোর মতোও না। আমার বয়স তখন 12 কি 13 হবে। স্কুল থেকে ফিরে বারান্দায় বসে খাতা দেখছি, এমন সময় আরিফ পাশ দিয়ে গেল, হাতে ক্রিকেট ব্যাট। আমি চোখ তুলে তাকাতেই ও হেসে বলেছিল, এই রূপা, তুই বড় হয়ে গেছিস। আমি লজ্জায় খাতা নামিয়ে ফেলেছিলাম। সেদিন বুঝেছিলাম একটা বাক্যও কারোর মনে কতটা দাগ কাটতে পারে। সময় গড়ালো, আমি এসএসসি দিলাম। আমার স্বপ্ন ছিল শহরে গিয়ে পড়ব, নার্সিং করব। মা বলতেন, মেয়ে মানুষের স্বপ্ন বেশি বড় করলে মানুষ কথা শোনায়। আর আমি বলতাম, মানুষ কথা শুনলেই কি স্বপ্ন ছোট হয়ে যায় মা? মা শুধু দীর্ঘশ্বাস ফেলতেন। তারপর আসে সেই ঈদ, যে ঈদ আমার জীবনকে 2 ভাগে ভাগ করে দেয়, আগে আর পরে। আরিফরা গ্রামে এলো। চারদিকে নতুন জামার রং, মসজিদ থেকে ফেরার ভিড়, আকাশে আতশবাজির শব্দ। আমি সেদিন মামা বাড়ি যাচ্ছিলাম। পথের মোড়ে আরিফকে পেলাম। সে একা দাঁড়িয়ে, হাতে মোবাইল, চোখে অদ্ভুত অস্থিরতা। সে বলল, রূপা, কথা আছে, একটু হাঁটবি? আমি প্রথমে ভয় পেলাম। গ্রামে কথা উঠতে সময় লাগে না। কিন্তু আরিফের কণ্ঠে এমন একটা অনুনয় ছিল যে আমি না বলতে পারলাম না। আমরা দুজন হাঁটলাম খালপাড়ের দিকে, যেখানে বিকেলে মানুষ কম থাকে। ও খুব সহজভাবে কথা শুরু করল। শহরের পড়াশুনো, চাকরির চাপ, বাবা মায়ের আশা, সব কিছুর ভেতরে সে নাকি কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলে। আমি শুনছিলাম। তারপরও হঠাৎ থেমে গিয়ে বলল, তুই জানিস, আমি ছোটবেলা থেকেই তোকে খেয়াল করি। আমার বুক ধক করে উঠল। আমি চোখ নামিয়ে বললাম, এমন কথা কইবেন না। ও হাসল। বলবো না কেন, সত্যিটা তো সত্যি। সেদিন প্রথমবার আমার ভেতরের লুকিয়ে রাখা ভালো লাগাটা যেন সত্যি হয়ে উঠল। আমি ভেবেছিলাম জীবনটা এবার ঠিক পথেই যাবে। ঈদের দিনগুলোতে আরিফ প্রায়ই আমাদের বাড়ির আশেপাশে আসত, কখনো দূর থেকে, কখনো কোনো অজুহাতে। একদিন আমার ছোট ভাইকে ক্রিকেট শেখাতে শেখাতে বলল, রূপা আপা, আপনি তো খুব পড়ালেখা করেন। আমি হেসেছিলাম। সেই হাসিটা মা পর্যন্ত দেখে ফেলেছিল। মা পরে রাতে বললেন, শোন, আরিফ ভালো ঘরের ছেলে, কিন্তু ভালো ঘরের ছেলেদের মন কি সবসময় ভালো থাকে কে জানে। আমি মাকে শুনিনি। আমি তখন নিজের গল্প নিজের মতো করে লিখতে চাইছিলাম। ঈদের শেষের দিকে এক সন্ধ্যায় আরিফ বলল, আমি শহরে গেলে তোকে মিস করব। আমি চুপ করেছিলাম। ও বলল, রূপা, আমি তোকে বিয়ে করতে চাই। এই কথাটা শুনে মাথায় যেন বাজ পড়ল। বিয়ে? আমার মতো মেয়ের স্বপ্নেও কেউ এমন করে বলবে না। ভয়ও পেলাম। গ্রামে বিয়ে মানে শুধু দুজন মানুষ না, দুটো পরিবার, হাজারটা চোখ আর শত কথা। আমি বললাম, আপনার বাবা মা রাজি হবেন? আরিফ একটু থেমে বলল, রাজি করব, কিন্তু সময় লাগবে। তারপরও যোগ করল, তবে একটা সমস্যা আছে, আমার বাবা মা তোকে চেনে না। তুই যদি একবার শহরে আসিস, আমার ওখানে, আমরা কথা বলবো, তারপর আমি সব ঠিক করব। শহরে? আমার গলা শুকিয়ে গেল। আরিফ তাড়াতাড়ি বলল, ভয় পাবি না রূপা, আমি আছি। আমরা শুধু কথা বলবো, আমি তোকে কষ্ট দেব না রূপা, বিশ্বাস কর।
বিশ্বাস, এই শব্দটা তখন আমার জীবনের সবচেয়ে বড় হয়ে উঠেছিল, কারণ আমি ছোটবেলা থেকেই তাকে পছন্দ করতাম, আর যাকে এতদিন ভালোবেসেছি তাকে অবিশ্বাস করার মতো সাহস আমার ছিল না। ঈদের পরদিন গ্রামে সবাই ব্যস্ত, আর আমার বুকের ভেতর শুধু ঘূর্ণি। রাতে আরিফ মেসেজ পাঠালো, রূপা, কাল ভোরে চল, বেশি দেরি করলে সব জটিল হবে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মা পাশে শুয়েছিল। মনে হচ্ছিল মাকে বললে মা বাধা দেবে, আর না বললে আমি হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারাবো। ভোরের আগে আমি উঠলাম, খুব ধীরে দরজা খুললাম। বাইরে কুয়াশা, পাখিরা ঠিকমতো ডাকেনি। আমার পা কাঁপছিল। ব্যাগে 2 সেট কাপড়, স্কুল সার্টিফিকেটের ফটোকপি আর মায়ের দেওয়া ছোট একটা রূপোর চেন রাখলাম, যেন নিজের অস্তিত্বটা সঙ্গে থাকে। গ্রামের শেষ মাথার রাস্তায় আরিফ দাঁড়িয়েছিল, পাশে একটা বাইক। ও আমাকে দেখেই বলল, চল, দেরি হয়ে যাবে। আমি ফিসফিস করে বললাম, আমি ভয় পাচ্ছি। আরিফ হাত বাড়িয়ে দিল, ভয় পাস না, আমি আছি। আমি সেই হাত ধরেছিলাম, আর সেই হাত ধরেই আমি আমার গ্রাম, মায়ের ঘুমন্ত মুখ, ভাইয়ের হাসি সব কিছু পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলাম। বাইকে উঠেই শেষবারের মতো পেছনে তাকালাম। কুয়াশার ভেতর গ্রামের রাস্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আরিফ বলল, আর একটু পরেই বাসস্ট্যান্ড, তারপর সোজা শহর। বাসস্ট্যান্ড কাছে এলো। মানুষের ভিড়, চায়ের দোকানের শব্দ, বাসের হর্ন। আমার মাথা ঘুরছিল। আরিফের ফোন বেজে উঠল। সে খুব ছোট করে বলল, হ্যাঁ আসছি, ঠিক আছে। তারপর ফোন কেটে আমাকে বলল, সব ঠিক আছে রূপা, শুধু আমার কথা শুনবি। আমি মাথা নেড়েছিলাম, কিন্তু ভেতরে কোথাও একটা সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছিল, খুব ক্ষীণ, খুব দূরের। আমি বাসের সিঁড়িতে পা রাখলাম। ঠিক তখনই মনে পড়ল, মাকে আমি কিছুই বলে আসিনি। আমি থমকে গেলাম। আরিফ আমার কবজি শক্ত করে ধরল। এখন থামলে হবে না রূপা, ওঠ। তার হাতের চাপে আঙুল ব্যথা পেল। আমি কিছু বলতে গেলাম, কিন্তু গলার শব্দ আটকে গেল। আমি বাসে উঠলাম। বাস ছাড়ল, আর আমার জীবনের আগে অংশটা কুয়াশার মতো পিছনে পড়ে রইল। কাট টু ব্ল্যাক। পরের অংশে আমি বলবো শহরে পৌঁছে প্রথম দিনেই আমি কি বুঝতে শুরু করেছিলাম, আর কিভাবে আমার স্বপ্নের রং ধীরে ধীরে বদলে যাচ্ছিল। বাসটা যখন গ্রামের সীমানা ছাড়িয়ে শহরের দিকে ছুটল, আমার মনে হচ্ছিল আমি যেন একটা নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছি। জানালার কাছে ধোঁয়া জমেছিল। আমি আঙুল দিয়ে কাঁচে ছোট্ট একটা গোল দাগ করে বাইরে তাকাচ্ছিলাম। রাস্তা বদলাচ্ছে, গাছ কমে যাচ্ছে, ইট পাথরের দালান বাড়ছে, আর আমার বুকের ভেতর সেই ক্ষীণ সতর্ক ঘণ্টাটা আরও একটু জোরে বাজতে শুরু করল। আরিফ আমার পাশে বসেছিল, কিন্তু তার চোখে যে মানুষটাকে আমি গ্রামের খালপাড়ে দেখেছিলাম, সেই মানুষটা যেন নেই। কথা কম, চেহারায় তাড়া, আর হাতে ফোন। একসময় বাস থামল এক বড় টার্মিনালে। চারদিকে মানুষের স্রোত, কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ হকারের মতো ডাকছে। আমার মাথা ঘুরে গেল। আমি আরিফকে বললাম, আমরা এখন কোথায়? আরিফ বলল, চুপ কর, আগে বেরোই। আমার বুক কেঁপে উঠল। চুপ কর শব্দটা ও আগে কখনো আমাকে বলেনি। গ্রামে তো ও আমাকে রূপা বলে ডাকত, হাসত, আলতো করে কথা বলতো। এখানে সে যেন তাড়াহুড়োর মধ্যে অন্য একজন। টার্মিনাল থেকে ও আমাকে টেনে নিয়ে গেল ভিড়ের মধ্যে। আমি বারবার বলছিলাম, একটু দাঁড়ান, আমি পানি খাবো। ও জবাব দিল না, শুধু বলল, এদিকে আয়। আমরা উঠলাম একটা ছোট্ট গাড়িতে। শহরের রাস্তা আমার কাছে গোলক ধাঁধা। গাড়ি চলতে চলতে আমি জানালার বাইরে তাকালাম। বড় বড় বেলবোর্ড, উঁচু দালান, মানুষের মুখে ক্লান্তি, আর বাতাসে ধুলো। মনে হচ্ছিল আমি যেন কারোর শহরে অতিথি নই, আমি যেন কারোর শহরে আটকে পড়া একজন অচেনা মানুষ। গাড়ি থামল একটা গলির ভেতর। চারদিকে ঘিঞ্জি বাড়ি, সিঁড়ি, দেয়ালের গায়ে পোস্টার। আরিফ আমাকে নামিয়ে বলল, চল এইখানে উঠি, আজকের রাতটা এখানে, কাল সব ঠিক করে ফেলব। আমি বললাম, এটা আপনার বাসা? আরিফ একটু থেমে বলল, না, এক পরিচিতের জায়গা, বেশি প্রশ্ন করিস না। আমি তখনও ভাবছিলাম, হয়তো শহর বলে ও এমন করছে, হয়তো চাপ আছে, হয়তো ওর মাথায় অনেক পরিকল্পনা। আমি নিজেকে বোঝালাম, রূপা, ধৈর্য ধর। আমরা উঠে গেলাম একতলার একটা ছোট্ট ঘরে।
ঘরে একটা পুরনো সোফা, মেঝেতে বিছানা, একপাশে টিনের আলমারি। জানালায় পর্দা নেই, শুধু গ্রিল। বাইরে রাস্তার আলো ভিতরে ঢুকে আছে। ঘরে একটা কেমন গুমোটো গন্ধ, ধোঁয়া আর পুরনো ঘামের মতো। আমি আস্তে করে বললাম, আমি মাকে একটা ফোন করব, জানাবো আমি শহরে এসেছি। আরিফ হঠাৎ ঘুরে তাকালো, চোখটা কেমন কড়া। ফোন? এখন? আমি বললাম, মা চিন্তা করবে, আমি কিছু বলে আসিনি। আরিফ দাঁত চেপে বলল, এখন ফোন করলে সব নষ্ট হবে, তোর বাড়ি থেকে লোকজন আসবে, আমি বিপদে পড়ব, বুঝলি? আমি চুপ করে গেলাম। ঘরের ভেতর নীরবতা নেমে এলো, শুধু বাইরে গাড়ির হর্ন আর মানুষের চেঁচামেচি। আরিফ মোবাইল বের করে কারোর সঙ্গে কথা বলল, খুব নিচু গলায়। মাঝে মাঝে শুধু শুনতে পেলাম, হ্যাঁ ঠিক আছে, আজই, না না সমস্যা নেই। আমি বুঝতে পারছিলাম না আজইটা কি, কিন্তু বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিছুক্ষণ পরে আরিফ বলল, তুই বস, আমি একটু বাইরে যাচ্ছি। আমি বললাম, আমাকে একা রেখে? ও বলল, ভয় পাস না, দরজা বাইরে থেকে লক করে দিচ্ছি, কেউ আসবে না। লক? শব্দটা শুনে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি বললাম, লক কেন? আরিফ একটা অদ্ভুত হাসি হাসল, যে হাসিতে কোনো উষ্ণতা নেই। শহরটা ভালো না রূপা, নিরাপত্তার জন্য। তারপরও বাইরে বেরিয়ে দরজায় তালা দিল। আমি ভেতরে আটকে গেলাম। একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকলাম। আমার কান যেন বিশ্বাস করতে চাইছিল না, চোখ যেন ভুল দেখছে। আমি দরজায় হাত দিয়ে টোকা দিলাম, আরিফ, আরিফ, দরজা খুলুন। বাইরে কোনো উত্তর নেই। আমি জানালার গ্রিলের কাছে গেলাম। বাইরে গলি, অচেনা মুখ। কারোর দিকে তাকিয়ে সাহায্য চাইব এমন সাহস আমার হলো না, কারণ আমি জানতাম এই শহরে আমি একা। আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। সন্ধে নামল, বাইরে আলো আরও তীব্র। ঘরের ভেতর অন্ধকারটা ঘন হতে লাগল। আমার মাথায় শুধু মায়ের মুখ, যে মুখটা ঘুমন্ত অবস্থায় ফেলে এসেছি। মনে হচ্ছিল, আমি কি করলাম? রাত অনেকটা পরে দরজার তালা খুলল। আরিফ ঢুকল, তার সঙ্গে দুজন অচেনা মানুষ। তাদের পোশাক, চোখের ভাষা, সবকিছুতেই এক ধরনের হিসেবি ঠান্ডা ভাব। আরিফ আমাকে দেখে বলল, এই দাঁড়া, এরা আমার বন্ধু। আমি কাঁপা গলায় বললাম, আপনি আপনি এদের কেন আনলেন? আরিফ উত্তর দিল না, শুধু ওই দুজনকে বলল, কথা বলো। একজন লোক আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন আমি কোনো মানুষ না, আমি কোনো জিনিস। সে বলল, এই মেয়েটাই, ঠিক আছে। অন্যজন বলল, কাগজপাতি আছে? আমি থমকে গেলাম। কাগজপাতি মানে কি? আমি আরিফের দিকে তাকালাম, আশা নিয়ে, ভয় নিয়ে, অনুনয় নিয়ে। আরিফ চোখ সরিয়ে নিল। তারপর এমন একটা কথা বলল যেটা আমার ভেতরটা ভেঙে দিল। রূপা, তুই আমার কথা শুনবি, বেশি চেঁচামেচি করলে তোরই ক্ষতি। আমি তখন বুঝলাম, এখানে আমার কোনো কথা নেই, এখানে আমার না বলার জায়গা নেই। এখানে আমার বিশ্বাসটা, আমার স্বপ্নটা, সব কিছু কেউ যেন পায়ের নিচে পিষে দিচ্ছে। আমি পিছিয়ে গেলাম, দরজার দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পথ আটকে গেল। আমার গলা দিয়ে শব্দ বের হলো না, শুধু চোখ দিয়ে পানি পড়ল। তারপর আমার মনে আছে আলোটা ঝাপসা হয়ে গেল, শব্দগুলো দূরে সরে গেল। আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমি তখন বুঝছিলাম আমি যে জায়গায় আছি সেটা আমার পরিচিত পৃথিবী না। এখানে আমি বিস্তারিত বলবো না, কারণ কিছু ঘটনার কথা বলতে গেলে সেই রাতটা আবার ফিরে আসে। শুধু এটুকু বলবো, সেই রাতে আমার ভেতরের রূপা মারা গেল, আর একটা নতুন রূপা জন্ম নিল, যে শুধু বাঁচতে জানে। পরদিন সকালে আমি যখন মেঝেতে বসেছিলাম, চোখ শুকিয়ে গিয়েছিল কান্না করতে করতে, আরিফ এসে বলল, তোকে আমি বিয়ে করব, কিন্তু এখন না, আগে কিছু ব্যবস্থা করতে হবে। আমি ফিসফিস করে বললাম, মা, আমার মা। আরিফ বলল, তোর মা এখন কিছু জানে না, আর জানলেও কি করবে। তারপর ও আবার ফোন করল, হ্যাঁ আজই পাঠাবো, ঠিক আছে, লোক রেডি আছে। আমি শুনে ফেললাম পাঠাবো শব্দটা। আমার সারা শরীর বরফ হয়ে গেল।
আমি বললাম, পাঠাবো মানে? আমাকে কোথায়? আরিফ চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, রূপা, তুই এখন আমার কথা শুনে চল, না হলে তোর বেঁচে থাকাটাই কঠিন হবে। আমি বুঝলাম আমি শুধু প্রেমের গল্পে ঢুকিনি, আমি একটা ফাঁদে পড়ে গেছি, আর সেই ফাঁদের দরজা বন্ধ হয়ে গেছে পেছন থেকে। কিছুক্ষণ পর দরজায় আবার শব্দ হলো। আরিফ বলল, চল বের হ, গাড়ি এসেছে। আমি কাঁপা পায়ে উঠে দাঁড়ালাম। আমার হাত পা যেন আমার না, মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি কোথায় যাচ্ছি? আর কেউ কি কখনো আমাকে খুঁজে পাবে? আমি তখন শুধু জানতাম আমি কোথাও যাচ্ছি, কিন্তু কোথায়, কেন, কার কাছে, কিছুই আমার হাতে ছিল না। আরিফ আমাকে একটা ওড়না ধরিয়ে দিল। এটা মাথায় দে, চুপচাপ থাকবি। আমি জবাব দিতে পারিনি। আমার গলার ভেতর শব্দ ছিল, কিন্তু বের হচ্ছিল না। মনে হচ্ছিল শহরের এই ভিড়ের মধ্যে আমি একা একটা পাতার মতো, যেটাকে যেদিকে খুশি টেনে নিয়ে যায়। গাড়িটা চলল। জানালার বাইরে রাস্তাগুলো বদলাতে লাগল। বড় রাস্তা থেকে ছোট গলি, ছোট গলি থেকে আরও সরু রাস্তা। কয়েকবার মনে হলো আমি যদি এই মুহূর্তে চিৎকার করি, মানুষ হয়তো শুনবে, কিন্তু তারপর আবার মনে করল আমি কার কাছে কি বলবো, আমার কথা কে বিশ্বাস করবে? আরিফ তো পাশেই, আমি তো জানি না ওদের সঙ্গে আরও কতজন জড়িত। গাড়ি থামল একটা বাড়ির সামনে। বাইরে থেকে সাধারণ একটা দালান, কিন্তু ভেতরে ঢুকতেই আমার বুক ধক করে উঠল। করিডোরটা অন্ধকার, বাতাস ভারী, আর মানুষের চোখ, সব চোখ যেন হিসেব করে তাকায়। একজন নারী এগিয়ে এলো, বয়স 40-এর ওপরে, শাড়ি পরা, হাতে চাবির গোছা, গলায় স্বর্ণের চেন, চোখে কোনো মায়া নেই। সে আরিফকে বলল, এটাই? আরিফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কথা মতো সব ঠিক আছে। নারীটা আমার দিকে তাকিয়ে বলল, নাম কি? আমি ফিসফিস করে বললাম, রূপা। সে ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে ওই নাম চলবে না। আমি যেন হঠাৎ বুঝে গেলাম এখানে মানুষকে নাম দিয়ে ডাকে না, এখানে মানুষকে নতুন করে চিহ্নিত করে, একটা নতুন পরিচয় চাপিয়ে দেয়, আর পুরনো পরিচয়টা মুছে ফেলে। আমাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ছোট, একটা খাট, এক কোণে বালতি, দেয়ালে ফিকে রং, জানালায় লোহার গ্রিল, বাইরে থেকে তালা লাগানো দরজা। নারীটা বলল, এখানে থাকবি, বেশি কথা বলবি না, নিয়ম মেনে চলবি। আমি কাঁপা গলায় বললাম, আমি বাড়ি যাব, আমি আমার মাকে। নারীটা বলল, মা বাবা ভুলে যা, এসব এখানে চলে না। আমি খাটের কোণায় বসে পড়লাম। মাথার ভেতর শুধু একটা ছবিই ঘুরছিল, মা উঠোনে দাঁড়িয়ে আছে, হাতে চালের বাটি, আর দরজার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে বললাম, মা, আমি ভুল করিনি মা, আমি শুধু বিশ্বাস করেছিলাম। সেদিন রাতে আমি বুঝলাম এটা শুধু একটা ঘর না, এটা একটা খাঁচা। এখানে সময় কাটে ঘড়ির কাটায় না, মানুষের পায়ের শব্দে, দরজার তালার শব্দে, আর বাইরে থেকে ভেসে আসা অচেনা হাসিতে। এখানে আমি বিস্তারিত বলবো না কি কি ঘটত, কেমন করে দিন কাটত, শুধু এটুকু বলবো আমাকে ধীরে ধীরে এমন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছিল যেখানে আমার ইচ্ছে বলে কিছু থাকত না। আমি দিন গুনতাম না, আমি শ্বাস গুনতাম। বেঁচে থাকলেই মনে হতো আজকের দিনটা জিতেছি। প্রথম কয়েক মাস আমি শুধু কাঁদতাম, কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যেত। তারপর একদিন বুঝলাম কান্না আমাকে ভাঙছে, কিন্তু বাঁচাচ্ছে না। আমাকে বাঁচতে হবে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে সুযোগ খুঁজতে হবে। আমি লক্ষ্য করতে শুরু করলাম কারা কখন আসে, দরজার চাবি কার হাতে থাকে, কোন সময়ে করিডোর ফাঁকা হয়, কোন ঘরের জানালা একটু ঢিলা। আমি ছোট ছোট তথ্য জমাতে লাগলাম, যেমন কেউ যুদ্ধের আগে অস্ত্র জমায়। আর তখনই আমি ওখানে আরেকজন মেয়েকে পেলাম। তার নাম আমি এখানে মায়া বলবো। মায়া আমার মতোই আটকে পড়েছিল, কিন্তু তার চোখে এক ধরনের কঠিন আলো ছিল। সে আমাকে একদিন ফিসফিস করে বলল, শোন, বাঁচতে হলে নিজের মাথাটা বাঁচিয়ে রাখ। শরীরের ক্ষত শুকায়, কিন্তু মাথা ভেঙে গেলে আর দাঁড়ানো যায় না। আমি প্রথমবার কারো কাছ থেকে এমন কথা শুনে বুকটা কেঁপে উঠল, কারণ আমি ভাবছিলাম আমি একা।
কিন্তু না, অনেকেই আছে যারা বাঁচছে শুধু বাঁচার জন্য। মায়া আমাকে শেখালো কাকে বিশ্বাস করা যায়, কাকে যায় না। সে বলল, এখানে সবাই শত্রু না, কিন্তু সবাই বন্ধু, এটা ভাবিস না, চোখ কান খোলা রাখ। একসময় আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, আরিফ কেন? আমি তো তাকে ছোটবেলা থেকে পছন্দ করতাম, সে কিভাবে এত বদলে গেল? তার জন্য কি এটা শুধু টাকা, নাকি ক্ষমতা, নাকি বন্ধুদের দাপট? যাই হোক, আমার চোখে তার জায়গাটা তখন ঘৃণার নিচে চাপা পড়েছিল। আমি শুধু একটাই চাইছিলাম, আমি যেন কোনোভাবে এই জায়গা থেকে বের হতে পারি, আমি যেন মায়ের কাছে ফিরতে পারি, কিংবা ফিরতে না পারলেও আমি যেন মুক্ত হই। দিনগুলো একরকম ছিল, কিন্তু একটা জিনিস বদলাতে শুরু করলো। আমি আর আগের মতো ভেঙে পড়তাম না। আমি নিজের ভেতরে একটা দেয়াল তুলতে শুরু করলাম, যে দেয়ালের এক পাশে ব্যথা আর অন্য পাশে আমার বেঁচে থাকার জেদ। সেই সময়েই প্রথমবার একজন লোক নিয়ম করে আসতে শুরু করলো। আমি তার নাম বলবো সাইফুল, কারণ নামটা আমার মনে দাগ কেটে আছে, কিন্তু সত্যিকারের নাম নয়। সাইফুল অন্যদের মতো ছিল না। সে কথা কম বলতো, কিন্তু চোখে অদ্ভুত এক ধরনের লজ্জা থাকত। সে এসে কখনো অশ্লীল কথা বলতো না, চেঁচামেচি করতো না, শুধু জিজ্ঞেস করত, তুমি খেয়েছো? অথবা তোমার হাত কাঁপছে কেন? প্রথম আমি তাকে বিশ্বাস করিনি। আমি ভাবতাম এও অভিনয়, এও সুযোগ নিচ্ছে, এও হয়তো ভাঁদ। কিন্তু কয়েক সপ্তাহ পর বুঝলাম তার ব্যবহারটা সত্যিই আলাদা। একদিন সে খুব নিচু গলায় বলল, আমি জানি তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি। আমি চমকে তাকালাম। সে বলল, কিছু বলার দরকার নেই, শুধু নিজেকে শেষ করে দিও না। সেই কথাটা আমার বুকের ভেতর কোথাও একটা আলো জ্বালিয়ে দিল, একটা ক্ষীণ, খুব ছোট আলো। আমি জানতাম না এই আলো আমাকে বাঁচাবে নাকি আরও বড় বিপদে ফেলবে, কিন্তু এতদিন পর কারো মুখে মানুষের মতো একটা কথা শুনে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। সাইফুল এরপরেও আসতো। আমি ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম, খুব অল্প, খুব সাবধানে। আমি তাকে কিছু সত্যি বলতাম, কিছু লুকাতাম, কারণ বিশ্বাস করা এখানে জীবন মরণের মতো। একদিন সে বলল, তুমি কি কখনো বের হতে চাও? আমার বুক থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, চাই, কিন্তু কিভাবে? সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, এই জায়গার বাইরে আমার পরিচিত একজন আছে, সে মানুষকে সাহায্য করে, কিন্তু এটা খুব ঝুঁকির, তোমাকে সাহস করতে হবে। আমি জানালার গ্রিল ধরলাম, বাইরে অচেনা আকাশ। আমি ভাবলাম, সাহস কি আমার আছে? আমার ভেতর তখন দুটো রূপা লড়ছিল। এক রূপা বলছিল, ভয় পাস, চুপ থাক, বেঁচে থাক। আরেক রূপা বলছিল, একবার মরার আগে একবার চেষ্টা কর। ঠিক সেই রাতে করিডোরে তালার শব্দ শুনে আমি বুঝলাম আমার সামনে একটা সুযোগ আসছে। সুযোগটা ছোট হতে পারে, কিন্তু সুযোগ তো। আমি মায়ার দিকে তাকালাম। মায়া চোখে চোখ রেখে শুধু একবার মাথা নেড়েছিল, যেন বলল, যা। আর আমি তখনও জানতাম না এই সিদ্ধান্ত আমাকে মুক্তির দিকে নেবে নাকি আরও অন্ধকারের দিকে। কিন্তু আমি এটুকু জানতাম, আমি আর শুধু সহ্য করে যাব না, আমি চেষ্টা করব। সেদিন রাতটা আমার জীবনে অন্যরকম একটা রাত, কারণ প্রথমবার আমি শুধু ভয় পাইনি, আমি ভাবতে শিখেছিলাম। মাথার ভেতর একটা শব্দ ঘুরছিল, যদি পারি, যদি সত্যিই পারি। সাইফুল চলে যাওয়ার আগে খুব ছোট করে বলেছিল, আগামী শুক্রবার আমি আবার আসব। বেশি কিছু বলবো না, শুধু একটা জিনিস, তুমি ওই দিন নিজের ভেতর শক্ত থাকবা। আমি জিজ্ঞেস করেছিলাম, কি হবে শুক্রবার? সে চোখ নামিয়ে বলেছিল, সুযোগ, কিন্তু সুযোগ মানে ঝুঁকি। তুমি রাজি না থাকলে আমি কিচ্ছু করব না। আমি সেদিন রাতেই বুঝেছিলাম, এটা কোনো সিনেমা নয় যেখানে হঠাৎ পুলিশ এসে দরজা ভেঙে ফেলবে। এখানে আমাকে নিজেকেই নিজের জীবনের জন্য দাঁড়াতে হবে, আর দাঁড়াতে হলে আগে মাথাটা ঠিক রাখতে হবে। আমি মায়াকে ডেকে খুব আস্তে বললাম, শুক্রবার কিছু একটা হবে। মায়া আমার দিকে তাকিয়ে একটু হাসল, হাসির ভেতরে তিতকুটে কষ্ট। শুক্রবার না রূপা, সুযোগ আর তারিখ, এই দুটো শব্দ একসাথে বললে এখানে কান খাড়া হয়, সাবধানে। আমি চুপ করে গেলাম। মায়া আমার হাত ধরে বলল, তুই প্রস্তুত থাক, কিন্তু ভেঙে পড়িস না, আর কারো চোখে চোখ রেখে বড় বড় আশা দেখাস না। আশা দেখলে এখানে অনেকেই সেটা ছিনিয়ে নেয়। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি জানতাম মায়া অনেক কিছু দেখেছে, আর এই জায়গায় যে সবচেয়ে বড় ভুল, তা হলো ভুল মানুষকে বিশ্বাস করা।
পরের কয়েকদিন আমি চুপচাপ থাকলাম, কিন্তু চুপচাপ মানে ভেতরে শান্ত না, ভেতরে তখন যুদ্ধ। আমি ঘরের ভেতর হেঁটে বেড়াতাম, জানালার গ্রিলে হাত রাখতাম, করিডোরের শব্দ শুনতাম, কে কখন হাঁটে, কার পায়ের শব্দ ভারী, কার পায়ের শব্দ তাড়াহুড়া, এসব আমি খেয়াল করতে শিখেছিলাম। শুক্রবার এলো। সেদিন সকাল থেকেই আমার বুক ধরফর করছিল। শরীরটা দুর্বল ছিল, কিন্তু মাথা যেন তীক্ষ্ণ হয়ে উঠেছিল। আমি নিজের মনে বলছিলাম, রূপা, আজ তুই কাঁদবি না, আজ তুই ভেঙে পড়বি না। সাইফুল এলো বিকেলের দিকে। তার মুখে চাপা টেনশন। সে ঢুকেই খুব নিচু গলায় বলল, তুমি ঠিক আছো? আমি শুধু মাথা নেড়েছিলাম। কথা বলার মতো শব্দও আমি তখন জমিয়ে রাখছিলাম। সে বলল, একজন মানুষ আছে, ভালো মানুষ, সে সাহায্য করতে পারে, কিন্তু আজই সব করা যাবে না, আজ শুধু একটা জিনিস দরকার। আমি ফিসফিস করে বললাম, কি? সে বলল, তোমার আসল নাম, আর তুমি কোন এলাকায় থাকো, গ্রাম, থানা, কিছু মনে আছে? পরিবারের কার নাম? তোমাকে খুঁজতে গেলে এগুলো লাগবে। আমি যেন বুকের ভেতর একটা ব্যথা টের পেলাম, কারণ এতদিন আমি নিজের পরিচয়টা লুকিয়ে রাখতে শিখেছিলাম, নিজেকে বাঁচানোর জন্য। আর আজ সেই পরিচয়টাই হয়তো আমার মুক্তির চাবি হতে পারে। আমি খুব আস্তে বললাম, আমার নাম রূপা, গ্রামটা নদীর ধারে, থানা। আমি থামলাম, জেলা, আরও থামলাম। আমি ঠিক মনে করতে পারছি না, মাথা ঘুরে যায়। সাইফুল বলল, শান্ত থাকুন, আস্তে আস্তে মনে করুন। মার নাম? বাবা? আমি বললাম, মা সালমা খাতুন, বাবা নাই। কথাগুলো বলতে বলতে আমার চোখ ভিজে গেল, কারণ এই নামগুলো বলার সাথে সাথে আমার ঘর, আমার উঠোন, আমার মায়ের মুখ সব ভিড়ে এলো। সাইফুল হাত তুলে থামিয়ে দিল। কাঁদবেন না, কাঁদলে চোখ লাল হবে, লোকজন খেয়াল করবে। তারপর সে একটা ছোট কাগজ বের করল, কাগজে কিছু লিখল। আমি বুঝলাম না সে কি লিখল, কিন্তু আমার মনে হলো আমার জীবনের একটা প্রমাণ লিখে রাখছে, যেন আমি হাওয়ার মতো হারিয়ে না যাই। সে চলে যাওয়ার সময় খুব আস্তে বলল, আজ রাতে করিডোরে একটা রাউন্ড কম হবে, কারণ ওপরতলার মানুষজন কোথাও যাবে। তুমি যদি সাহস রাখতে পারো, আমি দরজার কাছে আবার আসব, কিন্তু তুমি দৌড়াবে না, তুমি শুধু আমার কথা শুনবে। আমি বললাম, দৌড়াবো না? তাহলে? সে খুব ধীরে বলল, এখানে দৌড় মানে সন্দেহ, সন্দেহ মানে ধরা, ধরা মানে ভয়ানক কিছু, তাই আমরা ধীরে ধীরে এগোব। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। রাত নামল। ওই রাতের অন্ধকার অন্যরকম ছিল। করিডোরের আলো জ্বলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল অন্ধকারটা আমার বুকের ভেতর। আমি খাটের কোণে বসে শুধু শব্দ শুনছিলাম। দূরে কোথাও হাসি, কোথাও তর্ক, কোথাও দরজার তালা খোলার শব্দ। এই শব্দগুলো আমার কাছে তখন সময়ের মতো, প্রতিটা শব্দ একটা করে মিনিট। একসময় করিডোরে পায়ের শব্দ থেমে গেল। আমি বুঝলাম এখন একটা ফাঁকা সময়। আমি জানালার কাছে গিয়ে খুব আস্তে পর্দার মতো একটা কাপড় টেনে দিলাম, যাতে বাইরে থেকে আলো কম আসে। তারপর দরজার দিকে কান পাতলাম। হঠাৎ দরজার কাছে খুব মৃদু টোকা। আমার বুক ধক করে উঠল। আমি ফিসফিস করে বললাম, কে? বাইরে থেকে খুব নিচু গলায় উত্তর এলো, আমি, সাইফুল। আমি উঠে দাঁড়ালাম, হাত পা কাঁপছে, মনে হচ্ছিল আমি যদি ভুল করি সব শেষ। আমি বললাম, দরজা তো লক। সাইফুল বলল, আমি পুরো খুলতে পারবো না, শুধু তোমাকে করিডোরে দাঁড় করাতে পারি। তারপর একটা ঘরের দিকে যাবে যেখানে একটা পেছনের দরজা আছে, কিন্তু সব কিছু খুব দ্রুত নয়, খুব শান্তভাবে। আমি শ্বাস নিয়ে বললাম, আমি প্রস্তুত। সাইফুল একটু থেমে বলল, একটা কথা, তুমি যদি ভয় পেয়ে চিৎকার করো, আমরা দুজনেই বিপদে পড়ব। তুমি কি পারবে নিজেকে সামলাতে? আমি চোখ বন্ধ করে বললাম, পারব। দরজাটা একটু ফাঁক হলো। আমার সামনে করিডোর, অন্ধকার, লম্বা আর শ্বাসরুদ্ধ। আমি এক পা বের করলাম, আর ঠিক তখনই দূরে কোথাও কারোর গলা শোনা গেল,
কে ওখানে? আমার শরীর বরফ হয়ে গেল। সাইফুল আমার হাত টেনে ফিসফিস করে বলল, পেছনে, এক্ষুনি। আমি দ্রুত ঘরের ভেতর ঢুকে গেলাম। দরজা আবার আগের মতো বন্ধ। হৃৎপিণ্ড এমন জোরে ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছিল শব্দটা বাইরে থেকেও শোনা যাবে। কিছুক্ষণ পরে করিডোরে ভারী পায়ের শব্দ। কেউ দরজার সামনে এসে দাঁড়ালো। দম বন্ধ হয়ে এলো। আমি খাটের পাশে বসে চোখ বন্ধ করে থাকলাম, যেন আমি ঘুমাচ্ছি, যেন ঘরে কেউ নেই। একটা কণ্ঠ, সেই কড়া নারীটার কণ্ঠ বলে উঠল, এই ঘর থেকে শব্দ আসছিল না তো? আরেকজন বলল, না আপা, ফাঁকা। নারীটা বিরক্ত গলায় বলল, সবাই সাবধানে থাকিস, আজকাল কেমন অস্থিরতা লাগছে। পায়ের শব্দ দূরে সরে গেল। আমি তখন বুঝলাম, মুক্তির চেষ্টা মানে শুধু সাহস না, এটা ধৈর্য। আর সব পরিকল্পনা প্রথম দিনেই সফল হয় না। কিছুক্ষণ পরে দরজায় আবার মৃদু টোকা। আমি ফিসফিস করে বললাম, কে? সাইফুল বলল, আজ নয়, আজ ঝুঁকি বেশি। আমি কাল আবার সুযোগ দেখব। তুমি ভেঙে পড়বে না, ঠিক আছে? আমি দরজার ওপাশে মাথা ঠেকিয়ে খুব আস্তে বললাম, আমি ভাঙব না, কিন্তু আমি আর এভাবে থাকতে পারবো না। সাইফুল বলল, আমি জানি, তাই এবার আমরা আরও সাবধানে যাব। সেদিন রাতে আমি খাটে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল ছাদটা আমার উপর চাপা পড়ছে। কিন্তু আমি নিজের মনে বলেছিলাম, রূপা, আজ তুই পালাতিসনি, তবু তুই হারিসনি, কারণ আজ তুই চেষ্টা করেছিস, আর চেষ্টা মানে তুই এখনো বেঁচে আছিস। সেদিনের পরের দিনটা আমি যেন ঘুমের ভেতর কাটালাম, কিন্তু সেটা ঘুম নয়, এক ধরনের জেগে থাকা দুঃস্বপ্ন। আমি কারোর সঙ্গে বেশি কথা বলিনি, নিজের চোখ কান খোলা রেখেছি। ভেতরে ভেতরে শুধু একটা কথা বলেছি, পরের সুযোগটা যদি আসে আমি আর পিছাব না। মায়া আমাকে দুপুরে খুব শান্তভাবে বলল, কাল রাতের কথা শুনেছি, তোর বুক কাঁপে কিন্তু তুই সাহসী। আমি অবাক হয়ে তাকালাম, তুমি জানলে কিভাবে? মায়া ঠোঁট চেপে বলল, এখানে দেওয়ালেরও কান আছে, তাই সাবধান। আর একটা কথা, এই খেলায় একা খেললে হারার সম্ভাবনা বেশি, দল লাগে, কিন্তু দল মানে ঠিক লোক। আমি বললাম, তুমি তুমি কি আমার সাথে? মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোকে সাহায্য করব, কিন্তু এক শর্তে, তুই বের হলে আমাকে ভুলে যাবি না। আমার গলা আটকে গেল। আমি বললাম, আমি তোমাকে ফেলে যাব কেন? মায়া খুব মৃদু হাসল, কারণ বাইরে গেলে মানুষ নিজের জীবন বাঁচাতে চায়, আর ভেতরে যারা থাকে তাদের কথা দ্রুত ভুলে যায়। আমি চাই না তুই ভুলে যাস। আমি চোখ ভিজিয়ে বললাম, আমি ভুলব না। এই কথাটা বলেই আমি বুঝলাম, আমার সামনে শুধু নিজের মুক্তি না, মানুষ হয়ে থাকার লড়াইও আছে। সন্ধ্যার পর থেকে আশ্চর্যভাবে করিডোরে গার্ডের ঘোরাফেরা একটু কম ছিল। মনে হচ্ছিল সত্যিই ওপরতলায় কোথাও একটা ব্যস্ততা চলছে। মাঝে মাঝে হাসির শব্দ, কখনো গাড়ির হর্ন, কখনো দৌড়ে দৌড়ির শব্দ। এই বাড়ির নিয়মে এটা অস্বাভাবিক। রাত ঘন হলো। আমি আর মায়া আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা খুব সাধারণভাবে আচরণ করব। কারোর চোখে সন্দেহ ঢুকলেই সব শেষ। রাত প্রায় 10টার দিকে দরজার নিচে খুব আস্তে একটা কাগজ গলিয়ে দেওয়া হলো। আমি আর মায়া একসঙ্গে শ্বাস আটকে তাকালাম। কাগজে ছোট করে লেখা, এখন না, একটার পরে, প্রস্তুত। লেখাটা সাইফুলের। মায়া আমার হাত চেপে ধরল। শুন রূপা, তুই ভয় পেলে আমার দিকে তাকাবি, আমি চোখে চোখ রাখব, তুই নিজের শ্বাসটা গুনবি, 1, 2, 3, বুঝলি? আমি মাথা নেড়ে বললাম, বুঝেছি। রাত 12টা পেরোতেই বাড়িটা আরও বেশি নিস্তব্ধ হল। শুধু দূরে কোথাও একটা টিভির আওয়াজ, আর মাঝে মাঝে সিঁড়িতে কারোর পায়ের শব্দ। আমি শুয়ে থাকার ভান করছিলাম, কিন্তু চোখের পাতার নিচে জেগেছিল এক বিশাল ঝড়। ঠিক 1টার একটু পরে দরজায় মৃদু টোকা। আমি ধীরে উঠে বসলাম। মায়া ফিসফিস করে বলল, শ্বাস গুন। আমি মনে মনে বললাম, 1, 2, 3। দরজা সামান্য ফাঁক হল। সাইফুলের ফিসফিস, এখন খুব শান্ত। আমি আর মায়া করিডোরে বের হলাম, এমনভাবে যেন আমরা শুধু পানি আনতে যাচ্ছি বা বাতাস খেতে যাচ্ছি। করিডোরের আলো কম, দেওয়ালে ছায়া নাচছে। আমার পায়ের শব্দ যেন আমার নিজের কানেই বেশি জোরে লাগছিল। সাইফুল আমাদের সামনে হাঁটছিল, খুব ধীরে। সে বলল, ডান দিকে, ওই ঘরটা, দরজাটা আধখোলা থাকবে।
আমরা তিনজন একটা ঘরের সামনে থামলাম। ঘরটা খালি, মনে হলো স্টোর রুম। ভেতরে কার্টুন, পুরনো কাপড়, একটা ভাঙা চেয়ার। ঘরের পেছনে সত্যিই একটা দরজা, ছোট, লোহার, আর তার নিচে একটু ফাঁক। সাইফুল বলল, এই দরজাটা পিছনের গলিতে যায়, কিন্তু গলিতে বেরোলেই নিরাপদ না। গলিতে লোক থাকে, তাই বের হয়ে ডান দিকে না, বাম দিকে যাবে। ওখানে একটা ভাঙা প্রাচীর আছে। প্রাচীর টপকে পাশের বিল্ডিংয়ের সিঁড়ি, তারপর নিচে। মায়া খুব কম শব্দে বলল, কিভাবে প্রাচীর টপকাবো? সাইফুল বলল, আমি আগে যাব, দেখে ইশারা দেব। আমার মনে হচ্ছিল, এটা সত্যি হচ্ছে? আমি কি সত্যিই বের হতে যাচ্ছি? ঠিক তখনই করিডোরের অন্য মাথা থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, এই, কে ওখানে? আমি জমে গেলাম। মায়া আমার হাত আরও শক্ত করে ধরল। সাইফুল খুব দ্রুত ফিসফিস করল, লাইটের নিচে দাঁড়াবি না, চুপ। কণ্ঠটা আবার এলো, আরও কাছে। আমি তো বলেছিলাম, আজকাল অস্থিরতা। কাকে পাচ্ছি না? আমি তখন বুঝলাম, এই কণ্ঠটা আমি আগে শুনেছি। এই কণ্ঠটা ওই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের একজন, যার চোখ সবকিছু খুঁজে বের করে। আমি এখানে তার নাম বলবো শাকিল, কারণ নামটাই আমার ভেতর কাঁপুনি তোলে। শাকিলের পায়ের শব্দ ভারী, ধীর, যেমন শিকারি হাঁটে। সে কাছে আসতে আসতে বলল, এত রাতে স্টোররুমের দরজা আধ খোলা কেন? সাইফুল 1 সেকেন্ডও দেরি করল না। সে দরজার পাশে দাঁড়িয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ভাই, আমি একটু পানি খেতে উঠেছিলাম, দরজাটা ভুলে খোলা রয়েছে। শাকিল সন্দেহ ভরা গলায় বলল, তুই কে, নতুন? সাইফুল হেসে বলল, না ভাই, আমি তো রেগুলার, আপনি চিনবেন না, আমি নিচের দিক দিয়ে আসি। শাকিল একদম কাছে এসে সাইফুলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর চোখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, যেন আমি শুধু একটা ছায়া। মায়া আমার পাশেই, চোখে ভয় কিন্তু মুখে ভান। শাকিল বলল, এই দুজন এখানে কেন? সাইফুল খুব ঠান্ডা মাথায় বলল, ভাই, এরা ভয় পাচ্ছিল। বাইরে আওয়াজ শুনে আমি বললাম, একটু করিডোরে দাঁড়াক। শাকিল কয়েক সেকেন্ড চুপ করে রইল। সেই কয়েক সেকেন্ড আমার কাছে কয়েক বছর মনে হলো। তারপর সে হঠাৎ একটা কাজ করল। স্টোর রুমের দরজাটা একবার ঠেলে ভেতরে উঁকি দিল। আমি শ্বাস আটকে গেলাম। সাইফুল তৎক্ষণাৎ বলল, ভাই, ভিতরে তো কিছু নাই, কার্টুন আর আবর্জনা। শাকিল চোখ সরালো না। সে বলল, ঠিক আছে, কিন্তু আজ থেকে কারোর ঘোরাঘুরি আমি পছন্দ করি না। আর সে থেমে গিয়ে আমার দিকে তাকালো। তুই চোখ তুলে তাকাবি না। আমি মাথা নেড়ে দিলাম। আমার গলা শুকিয়ে কাঠ। শাকিল ধীরে ধীরে চলে গেল। তার পায়ের শব্দ দূরে মিলিয়ে গেলেও আমার কানের শব্দটা বাজতে থাকল। সাইফুল খুব আস্তে বলল, আজ না, আজ আমরা থামব। মায়া কেঁপে কেঁপে বলল, কিন্তু এত কাছে এসে? সাইফুল বলল, এটাই বাঁচার নিয়ম, এক ধাপ পিছানো মানেই হার না। শাকিল সন্দেহ করলে আজ রাতেই সব বদলে যাবে। আমি চোখ বন্ধ করে মাথা নেড়েছিলাম। ভেতরে আগুন জ্বলছিল, কষ্টের, রাগের, অপমানের। কিন্তু আমি বুঝছিলাম, এখন রাগের সময় না, বুদ্ধির সময়। আমরা ফিরতে শুরু করলাম। করিডোর পার হওয়ার সময় আমি অনুভব করলাম, কেউ যেন দূর থেকে আমাদের দেখছে, যেন অন্ধকারের ভেতর একটা চোখ লুকিয়ে আছে। ঘরে ফিরে দরজা বন্ধ হতেই মায়া আমার কাঁধে মাথা রাখল, একদম ভেঙে পড়া গলায় বলল, রূপা, শাকিল আমাদের গন্ধ পেয়ে গেছে। আমি ফিসফিস করে বললাম, তাহলে আমাদের হাতে সময় কম। ঠিক তখনই বাইরে করিডোরে আবার তালার শব্দ। এবার শব্দটা অন্যরকম, তাড়াহুড়োর, রাগের, আর সঙ্গে একটা কণ্ঠ, নারীটার কণ্ঠ, চেঁচিয়ে বলছে, সবাই সাবধান, আজ থেকে নতুন নিয়ম, দরজা বেশি খোলা থাকবে না, করিডোরে অকারণে দাঁড়ানো যাবে না, আর কেউ বেশি কথা বললে তার ফল ভালো হবে না। তার কথায় আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম, শাকিল সত্যিই সন্দেহ করেছে, আর সন্দেহ মানেই এখানে শাস্তি, শুধু আমার না, মায়ারও, সাইফুলেরও। মায়া আমাকে খুব শান্তভাবে বলল, তুই এখন থেকে মুখে হাসি রাখবি, চোখে ভয় দেখাবি না। ভয় দেখালে ওরা ভাববে তুই কিছু লুকাচ্ছিস। আমি বললাম, হাসি কিভাবে রাখব? মায়া কঠিন গলায় বলল, রাখতেই হবে, এটা বাঁচার কৌশল। আমি সেদিন আয়নায় নিজেকে দেখেছিলাম, একটা ছোট ফাটা আয়না, দেয়ালে ঝোলানো। আমার চোখ দুটো যেন আর আগের মতো না। কিন্তু আমি নিজের ভেতর একটা কথা বললাম, আমি ভাঙিনি,
আমি বদলেছি। সাইফুল সেদিন এলো না, পরদিনও এলো না। তৃতীয় দিন আমি যেন দম আটকে থাকা অবস্থায় বেঁচেছিলাম, কারণ সাইফুল না এলে আমাদের পথ নেই, আর পথ না থাকলে এই দেয়ালগুলো আরও ঘন হয়ে আসে। চতুর্থ দিন সন্ধ্যায় দরজার নিচ দিয়ে একটা ছোট কাগজ ঢুকল। আমি কাঁপা হাতে তুলে নিলাম। লেখা, আজ রাত 2টা, একাই, মায়াকে বলো না। আমার বুক ধক করে উঠল। কেন মায়াকে বলবো না? সাইফুল কি বিপদে পড়েছে, নাকি কেউ তাকে নজরে রেখেছে? আমি মায়ার দিকে তাকালাম। সে আসতে বলল, কাগজ? আমি কয়েক সেকেন্ড দ্বিধায় ছিলাম, তারপর সত্যি বললাম, সে বলেছে তোমাকে বলতে না। মায়া একদম স্থির হয়ে গেল, তারপর খুব নিচু গলায় বলল, এটা খারাপ ইশারা রূপা, এখানে একাই মানে অনেক সময় ফাঁদ। আমি বললাম, কিন্তু যদি সত্যি সুযোগ হয়? মায়া আমার হাত ধরল। সুযোগ হলে সে আমাকে বাদ দিত না, কারণ সে জানে তুই একা ভেঙে পড়তে পারিস। আমি চুপ করে গেলাম। মায়া বলল, তবু আমরা একটা কাজ করব, তুই যাবি, কিন্তু আমি দূরে থাকব, লুকিয়ে। যদি কিছু গড়বড় হয় আমি শব্দ করব না, আমি শুধু একটা দরজা খুলে দেব, যাতে তুই ফিরে আসতে পারিস। আমি মায়ার দিকে তাকালাম। এইখানে দাঁড়িয়ে আমি বুঝলাম, বন্ধু মানে শুধু পাশে থাকা না, বন্ধু মানে ঝুঁকি ভাগ করা। রাত 2টা বাজতে লাগল। বাড়িটা তখন অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন নিস্তব্ধতার ভেতরেও কেউ পাহারা দিচ্ছে। আমি খুব ধীরে দরজার কাছে গেলাম, কান পাতলাম। করিডোরে হাঁটার শব্দ নেই, তবু আমি জানতাম চোখ আছে। দরজার কাছে মৃদু টোকা। আমি ফিসফিস করে বললাম, কে? কণ্ঠ, সাইফুল। দ্রুত কিন্তু শান্ত। দরজা সামান্য ফাঁক হলো। আমি এক পা বাইরে রাখলাম। মায়া দূরে করিডোরের ছায়ার ভেতর দাঁড়িয়ে। আমি তাকে দেখলাম। সে চোখে চোখ রেখে খুব ছোট করে মাথা নেড়ে বলল, সাবধানে। সাইফুল আমাকে নিয়ে হাঁটল সেই স্টোর রুমের দিকেই, কিন্তু আজ তার মুখে আগের মতো পরিকল্পনার শান্তি নেই। আজ তার কপালে ঘাম, চোখে তারা। আমি ফিসফিস করে বললাম, তুমি ঠিক আছো? সাইফুল থামল না, শুধু বলল, সময় নেই, আজকের পর আমি আর আসতে পারবো কিনা জানি না। আমি থমকে গেলাম। কেন? সাইফুল দাঁত চেপে বলল, শাকিল আমাকে দেখে ফেলেছে, পুরো না কিন্তু সন্দেহ করেছে। আজ যদি না করি আর হবে না। আমার বুকের ভেতর ভয় আর আশা একসাথে ধাক্কা দিল। আমি বললাম, তাহলে মায়া? সাইফুল 1 সেকেন্ড চুপ করে বলল, ওকে আজ আনা যাবে না, ওকে নজরে রাখা শুরু হয়েছে, তুমি একা গেলে কম চোখ পড়বে। আমি মনে মনে ভাবলাম, কম চোখ পড়বে না বেশি বিপদ হবে, কিন্তু পিছিয়ে যাওয়ারও সময় নেই। আমরা স্টোর রুমে ঢুকলাম, পেছনের লোহার দরজা। সাইফুল খুব সাবধানে দরজার নিচের ফাঁকে কিছু একটা ঢুকিয়ে তালা খোলার চেষ্টা করল। ধাতব শব্দ, খুব ক্ষীণ, কিন্তু আমার কানে বাজ পড়ার মতো। আমার শ্বাস আটকে যাচ্ছিল। আমি মনে মনে শ্বাস গুনছিলাম, 1, 2, 3। ক্লিক। দরজাটা খুলে গেল। সাইফুল ফিসফিস করল, এখন তুমি আগে। আমি দরজার ফাঁক দিয়ে বের হলাম। পেছনের সরু গলি, বাতাসে পচা পানি আর ধোঁয়ার গন্ধ। আকাশ দেখা যায় না, দুপাশে উঁচু দেয়াল। সাইফুল বলল, বাম দিকে, প্রাচীরটা ওইখানে। আমি এগোলাম, পা কাঁপছে, তবু এগোলাম, কারণ এটাই আমার একমাত্র রাস্তা। প্রাচীরটা সত্যিই ভাঙা, কিন্তু টপকানো সহজ না। আমার হাত দুর্বল, শরীরও দুর্বল। আমি বললাম, আমি পারবো না। সাইফুল দাঁত চেপে বলল, পারতেই হবে, আমি তুলছি। সে আমার হাত ধরে টেনে তুলতে চেষ্টা করল। আমি দেয়ালের খাঁজে আঙুল গুঁজলাম, হাঁটুতে ব্যথা, শ্বাসকষ্ট। তবু আমি উঠলাম, কারণ তখন আমার মাথায় শুধু মায়ের মুখ আর নিজের মুক্তির স্বপ্ন। আমি দেওয়ালের ওপরে উঠতেই হঠাৎ পেছনে একটা শব্দ, গলির মুখে কারোর ভারী পায়ের শব্দ, আর সাথে সেই ভয়ঙ্কর কণ্ঠ, এইখানে কে? শাকিল। আমার শরীর বরফ হয়ে গেল। সাইফুল ফিসফিস করে বলল, নামবে না, নড়বে না। শাকিলের পায়ের শব্দ কাছে আসছে। গলির আলো কম, কিন্তু তার চোখ যেন অন্ধকারেও দেখে। সে গর্জে উঠল, আমি জানি কেউ আছে, বের হ। সাইফুল খুব দ্রুত আমার দিকে তাকালো। সেই তাকানোতে একটা সিদ্ধান্ত, যেটা আমি জীবনে ভুলব না। সে বলল খুব নিচু গলায়, তুমি এখনই ওপাশে নামো, দৌড়াবে না, চুপচাপ নেমে সিঁড়ি ধরো। আমি কাঁপা গলায় বললাম, আর আপনি? সাইফুল বলল, আমি ওকে আটকাবো।
আমি বুঝলাম সাইফুল নিজের বিপদ বাড়িয়ে দিচ্ছে শুধু আমাকে একটা সুযোগ দিতে। আমি দেয়ালের ওপাশে নেমে পড়লাম। পায়ের গোড়ালি ব্যথায় জ্বলে উঠল, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে সিঁড়ির দিকে এগোলাম। ঠিক তখন গলির ভেতর থেকে শাকিলের চেঁচামেচি, তুই এখানে কি করছিস? আর সাইফুলের শান্ত গলা, ভাই আমি ভুল করে পিছনে চলে এসেছি, সিগারেট। শাকিল গর্জে উঠল, মিথ্যা, তোর চোখে মিথ্যা দেখি। আমি থমকে গেলাম। ইচ্ছে করছিল ফিরে যাই, সাইফুলকে টেনে নিই, কিন্তু মায়ার কথা মনে পড়ল, ভেঙে পড়লে চলবে না। আমি পা চালালাম। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় হঠাৎ ওপরে দরজার কাছে কাউকে দেখলাম। একজন লোক, মধ্যবয়সী, মুখে মাস্ক, হাতে ফোন। সে ফিসফিস করে বলল, রূপা, এই দিকে, দ্রুত। আমি থমকে গেলাম। আমি তাকে চিনি না। সে বলল, সাইফুল পাঠিয়েছে, সময় নেই। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ঠিক তখনই পিছন থেকে শাকিলের গলা আরও জোরে শোনা গেল, ধর, কেউ পালাচ্ছে। আমার বুকের ভেতর সব কিছু ভেঙে পড়ার আগে আমি ওই লোকটার দিকে এগোলাম, কারণ এখন আর দ্বিতীয় ভাবার সময় নেই। লোকটা আমাকে একটা ছোট দরজা দিয়ে বাইরে বের করল, একটা বড় রাস্তার পাশে। রাস্তায় রাতের বাস, ট্রাক, দূরে নীল আলো, কোথাও কোনো গাড়ির ফ্ল্যাশ। লোকটা বলল, চুপ করে হাঁটো, মাথা নিচু, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। আমি হাঁটছিলাম, কিন্তু আমার কান, আমার হৃদয় সব কিছু তখনও পিছনের গলিতে পড়েছিল। সাইফুল এখন কি অবস্থায়? মায়া বুঝতে পারবে তো আমি বেরিয়েছি? শাকিল কি আমাদের ধরবে? ঠিক তখনই আমার হাতে একটা কাঁপুনি উঠল। আমি হঠাৎ বুঝলাম আমার ওড়নার এক কোণের রূপোর চেনটা জড়িয়ে আছে, মায়ের দেওয়া চেন। আমি সেটা মুঠোয় চেপে ধরলাম। এটা যেন আমাকে বলল, বাঁচ রূপা, বাঁচ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছনে গাড়ির ব্রেক কষার শব্দ, আর সঙ্গে একটা চেঁচানো কণ্ঠ, ওই দাঁড়া। আমি ঘুরে তাকালাম। দূরে আলোর মধ্যে শাকিলের মতো একটা ছায়া নড়ছে। লোকটা আমার হাত টেনে বলল, দৌড়াবে না, আমার সঙ্গে চল, এখনই। আমি হাঁটতে লাগলাম। হাঁটা, কিন্তু ভিতরে ঝড়, আর আমার মাথায় শুধু একটাই কথা, যাই হোক, আমি আর ফিরে যাব না।